আমার ইম্পোর্ট ভালনারেবিলিটি বেশি এনার্জির জন্য। আমার তো 11 সাল থেকে তো আমার ডোমেস্টিক কূপ খনন অনুসন্ধান টোটালি বন্ধ এখন পর্যন্ত। আহ, সেই জায়গায় তো আমরা পিছিয়ে গেছি, এবং ওই একই সময়ে হয়তো কোনো আলটেরিয়র মোটিভেই এলএনজি নির্ভরশীল করে ফেলা হয়েছে আমাদের। এখন জাপানও তার একটা বড় অংশ ইম্পোর্ট করে আনে, কিন্তু জাপানের তো ওই ক্যাপাবিলিটি আছে। কিন্তু তারপরেও জাপান এখন চিন্তা করছে যে সে কিভাবে ডোমেস্টিক রিনিউয়েবলে যাবে, নতুন টেকনোলজি আবিষ্কার করার চেষ্টা করছে, কারণ ওদের দৃষ্টিতে এই ইম্পোর্ট ডিপেন্ডেন্স সাস্টেইনেবল না। আমাদের জন্য তো নাই। তো 63% অলরেডি টোটাল এনার্জি আমরা ইম্পোর্ট করে আনি, এবং এমন একটা সময় যখন আমরা ওই যে আমি আবার ফেরত যাই, অনেকগুলো প্রবলেম হচ্ছে এটা থেকে, কিন্তু আমাদেরকে যেটা ক্র্যাশ খাদে ফেলে দিতে পারে সেটা হলো ফরেন এক্সচেঞ্জ। আমাদের সবগুলোই খারাপ, এক্সপোর্টে হিট করতে পারে, আমাদের ওভারসিজ মাইগ্রেশন জব, মাইগ্রেন্ট ওয়ার্কার সেই জায়গায় হিট করতে পারে, সাবসিডিজ বাড়াতে হবে। অলরেডি 14 থেকে 16,000 কোটি না, কত 17,000 কোটি এডিশনাল অ্যালোকেট করেছে গত সপ্তাহে, আপনারা দেখেছেন। আমরা কিছু জাহাজ এটা চেয়েছে, মানে না, পেট্রো বাংলা এডিশনাল চেয়েছে, দেয়নি। হবেই না এটা। আচ্ছা, এটা লাগবে, এটা বলেছে গত সপ্তাহে 17,000 কোটি। ওয়ার্স্ট কেস সিনারিও, আপনি ডোমেস্টিক ব্যাংক বরোইং থেকে নিয়ে আপনি দিলেন 17,000 কোটি, ফরেন এক্সচেঞ্জ কোথেকে পাবেন? ওইটার কোনো সলিউশন নাই। এবং ওইটা যখন আপনার ডলারের উপর প্রেশার ক্রিয়েট করবে, ডলার ডিমান্ডের উপর, তখনই টাকার মান যদি পড়ে যায় আবার 20%, 30%, 40%, আপনি এটা আটকাবেন কি দিয়ে? সুতরাং এইটা আমাদের ভালনারেবিলিটি অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি ইম্পোর্টের দিক থেকে। আমার ফরেন এক্সচেঞ্জ যে গত 3.5 বছর 4 বছর 22 জুন থেকে যে আমি যে একটু দুর্বল জায়গায় আছি, সেইটা সেই জন্য আমাদেরকে ওয়ারিড হতেই হবে। ঠিক আছে, তো আমি একটু সামারি, আসলে খুব বেশি কিছু বলার নাই, সবাই খুব চমৎকার বলেছেন। আমার মনে হয় আজকের আলোচনাটা যে মূল উদ্দেশ্য ছিল যে এই পুরো মিডল ইস্ট ক্রাইসিসটা, সেটার বাংলাদেশের উপর ইম্প্যাক্ট, পার্টিকুলারলি বাংলাদেশের অর্থনীতির উপর এটার যে প্রভাব। একটা জিনিস, ওই যে ভিয়েতনাম এবং চায়না ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে লিকুইড ফুয়েলের ডিপেন্ডেন্সিটা অনেক কম, আর আবার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও তারা মানে ইভিতে অনেক আগিয়ে গিয়েছে, মানে তাদের প্রস্তুতি অনেক অনেক বেশি, আমাদের প্রস্তুতিটা অনেক বেশি। হ্যাঁ, তো সুতরাং আমাদের মূল আলোচনার ফোকাসটা ছিল যে অর্থনীতিতে এটার যে ব্যাপক প্রভাব সেটা বোঝা, সেটা নিয়ে আলোচনা করা, সেখানে কি করা যেতে পারে সরকার এবং বেসরকারি খাত এবং স্টেক হোল্ডারদের, সেটা আলোচনা করা। আমার মনে হয় সবাই একমত হয়েছি যে এটার প্রভাব সুদূর প্রসারী। এটা শুধু এনার্জি অ্যাভেলেবিলিটি এবং প্রাইস সেটার মধ্যেই নাই, এটা ম্যাক্রো, এটা সরকারের ফিসকাল ক্যাপাবিলিটি সাবসিডির কারণে, এক্সপোর্ট সাস্টেইনেবিলিটি, আমার বিদেশে যে লোক পাঠিয়ে আমি কর্মসংস্থান এবং রেমিটেন্সের ব্যবস্থা সেই জায়গায়, এবং তার সাথে সাথে পুরো বাংলাদেশের সামাজিক এবং জনজীবন, এবং এটার সাথে কিন্তু রাজনীতি চলে আসে। সুতরাং আমাদেরকে এবং এইটা আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে অবভিয়াসলি কিছুটা আনফোরসিন, কিছুটা আনকন্ট্রোলেবল গ্লোবালি, কিন্তু আমাদের ডোমেস্টিক যে এনার্জি পলিসি সেটাও কিন্তু বহু বছর ধরে রং ডিরেকশনে যাচ্ছে। এটাই কিন্তু আজকে আমরা উঠে এসেছি, এবং সেই জায়গাটায় একদিকে যেভাবে এখানে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং কন্টিনজেন্সি প্ল্যানিং এবং ম্যানেজমেন্টে যেতে হবে, আরেকদিকে আমাদের এনার্জি পলিসিকে ঢেলে সাজানোর এর চেয়ে বড় ওয়েক আপ কল আর কিছু হতে পারে না। আমরা ইভেন এটাও আমরা শুনেছি যে এনার্জি ডিপ্লোমেসি যেটা পৃথিবীর বিভিন্ন দেশ করছে, আমরা সেখানে এখন পর্যন্ত ইকোনমিক ডিপ্লোমেসিটাই ভালো মতো শুরু করতে পারিনি। আর এনার্জি ডিপ্লোমেসির মতো অত্যন্ত ক্রিটিক্যাল বা কিন্তু সফিস্টিকেটেড এলিমেন্ট ডিপ্লোমেসিতে আমরা একেবারেই প্র্যাকটিস করি না। সুতরাং আমাদের এটার জন্য এখনই তৈরি হতে হবে। আমার সবাইকে ধন্যবাদ। আমি শুধু আমি একটা জিজ্ঞেস করি, সেটা হলো যে আর 2 মাস পরেই তো আমাদের বাজেট আসতেছে। এই প্রেক্ষিতে বাজেটে কি ধরনের স্টেপ নেওয়া উচিত? একটা তো হবে যে আমি অ্যাড করি, এটা লাস্ট তত্ত্বাবধায়ক সরকারের সময় যে 80,000 কোটি টাকার একটা মানে নতুন পে স্কেল, আপনি কি 1 লাখ 8 আপনি কি মনে করেন দেশের এরকম সিচুয়েশনে এটা আসলে চিন্তা করা উচিত, নাকি অ্যাটলিস্ট 1-2 বছর এটা একটা সময় নেওয়া উচিত? আপনারটা কি ছিল জানি? বাজেট। হ্যাঁ, না বাজেটে তো দুটো জিনিস একদম নিশ্চিতভাবে, একটা হলো ইমিডিয়েট টার্মে এটা ম্যানেজ করতে গেলে সাবসিডি, আপনি সেই জায়গাটা দেখতে হবে, আপনি সেই এনার্জিতে আপনার সাবসিডি প্রজেকশন
এই ইরান যুদ্ধের প্রভাবের সাথে মাথায় রেখে সেই প্রজেকশন করে এবং সেটার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে এক। আর দ্বিতীয়ত বাজেটে অলরেডি আমাদের সবার আশা ছিল যে গত বছরের বাজেটেই এটা আসবে, কিন্তু ওইভাবে আসেনি। কিন্তু এই যে আমরা আজকে ডোমেস্টিক সক্ষমতা হারিয়ে ফেলেছি, ডোমেস্টিক গ্যাস নাই, ডোমেস্টিক কয়লার ব্যবহার করতে পারছি না, রিনিউয়েবল এনার্জি পাকিস্তান, আপনি শফিক ভাইয়ের কাছ থেকে শুনছিলেন 17,000 মেগাওয়াট শুধু গত 1.5 বছরে অ্যাড করেছে। আমরা টোটাল এখনো 3.5% এরকম জায়গায় আছি টোটাল পাওয়ার জেনারেশনের। 1300 মেগাওয়াট। হ্যাঁ, 1300 মেগাওয়াটের হিসেবে 1300। সুতরাং বাজেটে ডোমেস্টিক এনার্জি সক্ষমতা বাড়ানোর জন্য যে যতটুকু সম্ভব, পার্টিকুলারলি লোকাল গ্যাস এক্সপ্লোরেশন, কয়লার যথাযথ ব্যবহার, ওই যে উনি যেটা বড় পুকুরিয়ার উদাহরণ দিলেন, এই ধরনের জিনিস যাতে আমরা যাতে সৎ ব্যবহারে নিতে পারি। আর থার্ড হলো রিনিউয়েবল এনার্জি। আমরা এটা 6 মাসে হবে না, 12 মাসে হবে না, শুরু করতে হবে আগামীকাল থেকেই, এবং বাজেটের সেখানে একটা বড় ভূমিকা থাকবে সেই সক্ষমতা বাড়ানো। আর 1,08,000 কোটি দেওয়ার তো কোনো সুযোগই নাই। এটা কেন ইন্টারিম গভর্নমেন্ট এই সময়টাই বললেন, দিয়ে গেলেন, এবং এটা আপনি সুযোগ হয়তো আমাদের নাই, কিন্তু আপনারা তো সুযোগ করে নিবে না, কিন্তু এই মানে এক্সপেকটেশনটা আমরা কেন রেইজ করলাম, আমার মনে হয় গোড়ায় গলত তো ওই জায়গাটাতে। আপনি যখন একবার, এইটা ঠিক বাংলাদেশে পাবলিক এবং প্রাইভেট স্যালারি ডিফারেন্ট, এটা যদিও সম্পূর্ণ একটা আলাদা ডিবেট, 20 সেকেন্ডে বলি, পাবলিক সেক্টরের পে বাড়তে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ পৃথিবী জুড়ে সিভিল সার্ভিসকে যদি আপনি এফিসিয়েন্ট করতে চান, তাদের কন্ট্রিবিউশন বাড়াতে চান, তাদের প্রপার রেকগনিশন হতে হবে। এই মুহূর্তে আমাদের যদিও গত 8-10 বছরে অনেক বেড়েছে তার আগের তুলনায়, কিন্তু প্রাইভেট সেক্টরের তুলনায় ডিফারেন্সটা অনেক বেশি। কিন্তু এইটা কি সেই সময় যখন আমরা ইরান ওয়ার তো বাদ দেন, আমরা ইনফ্লেশন যুদ্ধে আছি, আমরা ম্যাক্রো স্টেবিলাইজ করার চেষ্টা করছি, সেই সময় তো এটা করা উচিত ছিল না। এটা ইলেক্টেড গভর্নমেন্টের জন্য ডিসিশনটা নিয়ে রাখা উচিত ছিল। এখন বাস্তবায়ন রেখে দিয়েছেন ইলেক্টেড গভর্নমেন্টের জন্য, কিন্তু মার্কেটে আমি ছেড়ে দিয়েছি। এক্সপেকটেশন ম্যানেজমেন্ট একটা বড় প্রবলেম হয়ে যাবে। এটা এই মুহূর্তে করা একেবারে সুইসাইডাল, ইউএস অর অ্যাজ রেমিটেন্স ফ্রম ইউকে, কিন্তু আসলে এটার অরিজিন হলো ধরেন সৌদি আরব থেকে আসছে, কুয়েত থেকে আসছে, বা ইউএই থেকে। সো 45%-এর অনেক বেশি যেটা গালফ থেকে আমাদের রেমিটেন্সটা আসে। এই রেমিটেন্স কিন্তু আপনার ম্যাক্রো স্টেবিলিটি ধরে রাখার এই মুহূর্তে এক্সপোর্টের চেয়েও বড় হোক, কারণ আমাদের ওই জায়গাটায় ভালো গ্রোথ আছে, 30%-এর কাছাকাছি, 28-29%। এক্সপোর্টে আমাদের নেগেটিভ গ্রোথ ফর লাস্ট 7 মান্থস। বাই দ্য ওয়ে, গত 7 মাস টানা এক্সপোর্ট পড়ে গেছে। আমরা এক্সপোর্ট শুরু করার পরে 78-79 সালের পর থেকে কোনোদিন টানা 7 মাস এক্সপোর্ট পড়েনি। সুতরাং এই সময়টায় এক্সপোর্ট যদি ডিসরাপ্টেড হয় এই ইয়ের জন্য, মিডল ইস্টের এই ক্রাইসিসের জন্য, তো আপনারা একটু চিন্তা করে দেখেন যে এই আমাদের পুরো গ্রোথ মডেলটা এক্সপোর্ট লেড গ্রোথ, আমাদের পুরো ম্যাক্রোর স্টেবিলিটি অর্ধেক নির্ভর করে এক্সপোর্টের উপর। আমাদের ফর্মাল সেক্টর ম্যানুফ্যাকচারিং পুরোটাই, মানে মেজরিটি ফর্মাল সেক্টর ম্যানুফ্যাকচারিং ইজ এক্সপোর্টের থেকে, তাই না? তো সেই জায়গাটা এখন রেমিটেন্সে যেটা হবে, আবার যদি যুদ্ধ প্রলম্বিত দীর্ঘায়িত হয়, তাহলে চাকরি নতুন যারা যাওয়ার কথা সর্বপ্রথম তাদের যাওয়াটা বন্ধ, অলরেডি বন্ধ হয়েছে। আমাদের যে গত 16 দিনে কি 100 জন হলেও যাওয়ার কথা ছিল না যারা নতুন চাকরি, তারা কিন্তু যেতে পারেনি। সুতরাং এইটা আটকাচ্ছে। দ্বিতীয় হলো, সেই আপনি দেখেছেন যে ইউএই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, তাদের এয়ারপোর্ট থেকে নিয়ে অনেক ধরনের ইনস্টলেশনস বন্ধ আছে। বন্ধ থাকার কারণে তাদের ডিমান্ড ফর ফিউচার, তাদের ইকোনমিতে একটা এফেক্ট পড়বেই। তাহলে তাদের যে আগামী যুদ্ধ যদি 1-2 মাস পরে বন্ধ হয়, আমরা আশা করবো যে এটা কালকেই বন্ধ হয়ে যাবে বা আজকেই বন্ধ হবে, কিন্তু যদি কয়েক সপ্তাহ পরে বন্ধ হয়, এটার যে অ্যাকুমুলেটেড ইম্প্যাক্ট, এটা কিন্তু এমপ্লয়মেন্ট ডিমান্ডে ওদের দেশে আগামী অন্তত বছরখানেক আমরা টের পাবো। আর একটা হলো যে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে অলরেডি আপনার দুবাই, দোহা, বিভিন্ন বড় বড় শহরে, দাম্মাম, সেখানে কিন্তু স্বাভাবিক লাইফ ডিসরাপ্টেড হয়েছে, মানে দ্য কন্টিনিউটি অফ ডেইলি লাইফ। অনেক দোকানপাট বন্ধ আছে, অনেক অফিস ইনস্টলেশন বন্ধ আছে, যার ফলে তারা অনেকে যারা রেমিটেন্স পাঠাতে চাচ্ছে তারা পাঠাতে পারছে না। সুতরাং আমাদের এই যে বড় 3টা ট্রান্সমিশন চ্যানেল অর্থনীতির ক্ষেত্রে, এনার্জির অ্যাভেলেবিলিটি অ্যান্ড প্রাইস, এবং সেটার ইম্প্যাক্ট অন ম্যাক্রো, এবং সরকারের ফিসকাল এবিলিটি, কারণ সরকারকে সাবসিডি দিয়ে সেই অ্যাডিশনাল যে একটা হলো ডলার দিতে হবে, আর একটা হলো সাবসিডি দিয়ে সেই মানে প্রাইস বাড়া সত্ত্বেও একই লেভেলে জনগণের সুবিধার জন্য প্রাইস রাখতে গিয়ে অ্যাডিশনাল সাবসিডি বাড়িয়ে দিতে হবে। দ্বিতীয় আমার এক্সপোর্ট, তৃতীয় হলো আমার ওভারসিজ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, তাদের যে মাইগ্রেশনটা, আর রেমিটেন্স।
এই 3টা চ্যানেলে বাংলাদেশের উপর অলরেডি প্রভাব পড়তে শুরু করেছে। এনার্জিটা সবচাইতে বড় এবং ইমিডিয়েট, এটা শুরু হয়ে গেছে। এক্সপোর্ট এটাও বড়, কিন্তু এটার প্রাথমিকটা শুরু হয়ে গেছে। রেমিটেন্স এইটা হবে সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং আমাদের ওভারঅল ম্যাক্রোর জন্য সবচেয়ে ক্ষতিকর। তো এটা বলে আমি ফাইমে আপনাকে আমি দিচ্ছি এবং আমরা এখন আমাদের অনেকে যেহেতু ওকে, আমি শুধু শেষ করবো একটা আছে, কিন্তু আমাদের টপিকস কিন্তু ছিল অর্থনীতি এবং জনজীবন। আমরা জনজীবনটা খুব বেশি কভার করতে পারি নাই, তারপরেও আমার কাছে মনে হয় সেটাও আমার মনে হয় আমাদের সবার জন্যই রিলেভেন্ট। যে মানে আমি সবচেয়ে বেশি আশঙ্কা প্রকাশ করতেছি যে যেটা আসলে অর্থনীতির সাথে সম্পর্কিত ইনফ্লেশন। অলরেডি আমরা হাই ইনফ্লেশনে আছি। হয়তো সিচুয়েশন এরকম কন্টিনিউ করলে আমাদের অন্যান্য দেশ যেরকম মানে এরকম ক্রাইসিস পরবর্তী সময়ে ইনফ্লেশন কিন্তু অনেক বেড়ে যায়। তো আমার মনে হয় সব মিলে আমি হাসিব ভাইয়ের পয়েন্টটাই বলবো যে কিছুটা সাধারণত করতে হবে, এবং আমার ধারণা সাধারণ জনগণ এটার জন্য রেডি আছে। বাট সেটার জন্য একটা জাতীয় ঐক্যমত্য দরকার আমাদের। আনফর্চুনেটলি আমাদের কিছু কিছু জায়গায় দেখছি যে আমাদের ইলেকশনের পরে বিভিন্ন ইস্যুতে আসলে জাতীয় ঐক্যমত্য একটু সমস্যার মধ্যে পড়ছে। আমি মনে করি সরকারকে এই সময় মানে একটা লিড করতে হবে, যাতে এই ক্রাইসিস মোমেন্টে আমরা সবাই মিলে একসাথে এটা কাটিয়ে উঠতে পারি। ধন্যবাদ আপনার সকলকে।